1 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দেখলাম এই কৃত্রিম জলাধার। দারিংবাড়ির হোটেল ইউটোপিয়া থেকে চেক আউট সেরে বেরিয়ে পড়লাম বেলা 11টা নাগাদ। পরিকল্পনা ছিল গোপালপুর সমুদ্র সৈকত ঘুরে যাওয়া, তবে অদৃষ্টে বোধহয় অন্য কিছুই লেখা ছিল। পরে আসছি সে কথায়। দারিংবাড়ি থেকে ফেরার রাস্তায় ফের সবুজ পাহাড়ে প্রকৃতি। জাতীয় সড়ক ধরেছে গাড়ি, দুপাশে জঙ্গল, সরু রাস্তায় আঁকবাঁক, প্রায় 3000 ফুট উঁচুতে উড়িষ্যার কাশ্মীর। পাহাড় ছেড়ে সমতলে নামছি আমরা। রাস্তায় চলতে চলতে আবার উপজাতিদের স্পর্শ। কন্ধ সম্প্রদায়ের মানুষ চলেছে ছাগলের দল নিয়ে, তাতে কয়েকশো পশু সারি দিয়ে চলেছে তারা। সামনে 59 নম্বর জাতীয় সড়কের ওপর জায়গার নাম লেখা সবুজ বোর্ড। দারিংবাড়ি যাওয়ার পথে সময়ের অভাবে হয়ে ওঠেনি, কিন্তু ফেরার পথে সুরাডা বাঁধ দেখার ইচ্ছে পূরণ হলো। ড্যামের রাস্তায় উঠে পড়েছিলাম গাড়ি নিয়ে, গিয়েছিলাম এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। পাহাড়ের কোলে অপূর্ব এই বাঁধ, সবুজে ঘেরা মনোরম প্রকৃতি। উড়িষ্যার দারিংবাড়ি ট্যুর শেষ করে বাড়ি ফেরার পথে এসেছিলাম সুরাডা ড্যাম। গাড়ি করে 1 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দেখলাম এই কৃত্রিম জলাধার। চারিদিকে পাহাড়, তার মধ্যে জল জল ভরে রয়েছে পাহাড়। মাঝখানে সরু পিচের রাস্তা, পাহাড়ে ঘেরা প্রকৃতি, মাঝে সরু রাস্তা, একদিকে জলাধার। দারিংবাড়ি থেকে নেমে এসে ঠান্ডা একটা নেই, বেশ গরম। তুলনামূলক ঠান্ডার অনুভূতি ছিল দারিংবাড়িতে। এটি বেশ বড় জলাধার, ঘিরে রয়েছে পাহাড়। এগিয়ে চলেছি আমরা। গোপালপুর সমুদ্র সৈকত দেখেই আমরা ফিরব বাড়ির পথে। ওড়িশার গাঞ্জাম জেলার সুরাডা গ্রামে এই বাঁধ, গ্রামের নামেই নাম। ব্রহ্মপুর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। সুরাডা ড্যাম বা সুরাডা ঘাই নামেও পরিচিত। 1574 সাল থেকে পরিচিত এই ঐতিহাসিক জায়গা। আগে নাম ছিল সুরদা গাদা। ঋষিকুল্লা নদীর ওপর সুন্দর এই জলাধার, কাছাকাছি খুন্তেশ্বরী ও সিদ্ধেশ্বরী মন্দির। এই জনপ্রিয় পিকনিক স্পট ওড়িশার একজন কিংবদন্তি নেতা ও প্রয়াত মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়কের নামে। পর্যটকদের আকর্ষণ করার জন্য রয়েছে বিজু মিনার, পার্ক ও জেটি। সেচের জন্য এই বাঁধ পর্যটকদের জন্য শান্ত জায়গা। সুরাডা বাঁধ দেখে চোখ সার্থক। এগিয়ে চললাম গোপালপুরের দিকে। ব্রহ্মপুর যাওয়ার রাস্তায় চোখে পড়ল বড় হনুমান মূর্তি। দারিংবাড়ি থেকে গোপালপুর প্রায় 140 কিলোমিটার। গাড়িতে 3-4 ঘন্টা সময় লাগে, নির্ভর করে রাস্তার অবস্থা ও ট্রাফিকের ওপর। অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পাহাড় ও সমুদ্র দর্শনের জন্য আদর্শ, তবে অক্টোবরে গিয়ে গোপালপুর সমুদ্র সৈকতে গরমই পেয়েছিলাম। সবই বিশ্ব উষ্ণায়নের ফল। গ্রাম, শহর, বাজার ছাড়িয়ে এসে পৌঁছালাম গোপালপুর।
50 টাকা পার্কিং মিটিয়ে গাড়ি রাখার ব্যবস্থা হলো সমুদ্রের সৈকতের ধারে। রাস্তার ধারে সারি সারি দোকান, হোটেল, অন্য পাশে বাঁধানো সমুদ্রের পাড়, বেশ সাজানো গোছানো। পর্যটকদের জন্য এখানে জলের সুবিধা, বসার জায়গা, টয়লেট ও চেঞ্জিং রুমের ব্যবস্থা রয়েছে। ওড়িশার গঞ্জাম জেলার শান্ত, মনোরম ও ঐতিহাসিক গোপালপুর সৈকত। ব্রিটিশ আমলে এটি একটি ব্যস্ত বন্দর ছিল। এখানে দেশের প্রথম আধুনিক হোটেল পাম বিচ রিসর্ট তৈরি হয়। বঙ্গোপসাগরের তীরে এই সমুদ্র উপকূল। রয়েছে সোনালী বালি, শান্ত জল, নারকেল ও ক্যাজুয়ারিনা গাছের সারি। অলিভ রিডলি কচ্ছপ বাসা বাঁধে এই সৈকতে, তাই বিখ্যাত। এখানকার সূর্যাস্ত ও সূর্যোদয় পর্যটকদের কাছে খুব আকর্ষণীয়। শীতকালে সমুদ্র উৎসবও জনপ্রিয়। গোপালপুর সমুদ্র সৈকতের একধারে মঞ্চ, তাতে লেখা ওয়েলকাম টু গোপালপুর সি বিচ। দুপাশে অলিভ রিডলি কচ্ছপের মডেল, সেলফি তোলার জায়গা। উড়িষ্যার গঞ্জাম জেলায় গোপালপুর সমুদ্র সৈকতে রয়েছি। উড়িষ্যার দারিংবাড়ি থেকে বাড়ি ফেরার পথে এসেছি সমুদ্র সৈকতে। নোনা হাওয়ার সঙ্গে সমুদ্রের তীব্র গর্জন শোনা যাচ্ছে। এখানে সমুদ্র সৈকতের ধারে অন্যান্য সৈকতের মতোই বসার জায়গা। এখন দুপুর 2টো বেজেছে, তাই দোকানের সংখ্যা অল্প। এখানে ঝালমুড়ি রয়েছে, বসার চেয়ার ভাড়া করে বসা যায় সমুদ্র সৈকতের ধারে, নেওয়া যায় সৈকতের মজা। এখানেও ঝালমুড়ির দুটি ছোট ছোট স্টল রয়েছে। সমুদ্র সৈকতের দিকে পায়ে এগিয়ে যাচ্ছি। সমুদ্রের গর্জন আরো বাড়ছে, শব্দ আরো তীব্র হচ্ছে। এখানে বাচ্চাদের কার রাইডের ব্যবস্থা, সৈকতের ধারে রয়েছে ঘোড়া চড়ারও ব্যবস্থা নির্দিষ্ট মূল্য দিয়ে। দূরে দেখা যাচ্ছে উটের পিঠে চড়ার ব্যবস্থা রয়েছে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে। দিকে সমুদ্র সৈকতের ধারে সারি সারি এরকম স্টল রয়েছে, স্টল এবং চেয়ার রয়েছে। চেয়ার ভাড়া করে বসা যায় যথারীতি অন্যান্য সমুদ্র সৈকতের মধ্যেও, যেমন উড়িষ্যার পুরীতেও দেখা যায়। তবে পুরীর আকারের তুলনামূলক ছোট হলেও গোপালপুরের এই সমুদ্র সৈকতের মনোরম পরিবেশ চোখে মুগ্ধ করছে। একসময় এই কলিঙ্গ নাবিকদের বাণিজ্যিক বন্দর ছিল। সমুদ্রের দিকে ধীর পায়ে এগিয়ে যাচ্ছি। সামনে দর্শনার্থীদের ভিড়, পর্যটকরা ভিড় জমিয়েছেন, তবে সংখ্যায় কম। দুপুরবেলা এবং আজ ভাইফোঁটা, তাই তুলনামূলক ভিড় কম চোখে পড়ছে। সমুদ্রের বালি মেশা নোনা জল, দূরে ঢেউ। ছবি তোলার পর্ব চলছে পর্যটকদের মধ্যে। সামনে দিগন্ত বিস্তৃত জলরাশি, উপরে উন্মুক্ত নীল আকাশ, তাতে হালকা সাদা মেঘ, মাথার উপর সূর্যের আলো। 360 ডিগ্রি ঘুরে যদি জায়গাটিকে একবার দেখা যায়, যে গোপালপুর সমুদ্র সৈকতের দৃশ্য এমনই মনে হবে।
পথে সমুদ্র সৈকতের পাশ দিয়ে হেঁটে চলেছি। পিছনে রয়েছে সমুদ্র, সাদা ফেলার ঢেউ, জলরাশি। সামনে সমুদ্র, পিছন থেকেও দেখা যাচ্ছে সমুদ্রের অংশ। সমুদ্র সৈকতের মধ্যে সারি সারি দোকান, আর একদিকে সমুদ্রের জলরাশি, ঢেউ, সাদা ফেনার জল উচ্চে উচ্চে পড়ছে এসে পাড়ে, ভিজিয়ে দিচ্ছে বালি। এই বালি ভেজা জল একটু দূরে আমরা দারিংবাড়ি দিয়ে অর্থাৎ পাহাড় দিয়ে এই ট্যুর শুরু করেছিলাম, শেষ করলাম সমুদ্রে এসে। এখান থেকে বাড়ি ফেরার পরিকল্পনা ছিল, কিন্তু পরিচ্ছন্ন সমুদ্র সৈকতের সৌন্দর্য মনকে নাড়া দিল। বদল হলো অদৃষ্ট। এখানে একদিন থাকার পরিকল্পনা নিলাম। উড়িষ্যার গঞ্জাম জেলায় বঙ্গোপসাগরের তীরে গোপালপুর সমুদ্র সৈকতে মেতে উঠেছে খেলায় আমাদের ছোট খুদে। জলে ফেলছে কাপ, ভেজাচ্ছে পা, জুতো, প্রাণ খুলে সমুদ্রের নোনা হাওয়ায় বাতাসে খেলায় মত্ত খুদে। আনন্দ, শিশু মন তো এমনই চায়। তড়িঘড়ি হোটেলের খোঁজ মিলল সমুদ্রের ধারেই, হোটেল সি সাইড ব্রিজ। 1600 টাকা লেগেছিল একদিনের ভাড়া। 2 খুদে মিলিয়ে আমরা 4 জন। এছাড়া গাড়ি চালকের থাকার ব্যবস্থা হয় এখানেই। হোটেলের ঘরে মালপত্র রেখে স্নান সেরে নিয়ে দুপুরের খাওয়া, এরপর হোটেলে ফিরে খানিকটা বিশ্রাম। বিকেল গড়িয়ে সন্ধে, বেরিয়ে পড়লাম রাতের সমুদ্র সৈকত দেখতে। আমরা থাকছি গোপালপুরের হোটেল সি সাইড ব্রিজে। এখন সন্ধ্যেবেলা গোপালপুর সমুদ্র সৈকতে হাঁটতে বেরিয়েছি। কালোয় সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে, ঢেউ দূরে, বালিয়াড়ির ওপর দাঁড়িয়ে আছে বুক সওয়ারির জন্যে। মানে ঝালমুড়ি স্টল বসেছে, লোক চেয়ারে বসে সমুদ্র উপভোগ করছে। মানে ঘর সওয়ারির জন্য ঘোড়া দাঁড়িয়ে, দূরে ছোট ছোট স্টলে নানা রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। সমুদ্রের ধারে ঘুরতে ঘুরতে একটু খিদে পেয়ে গিয়েছিল, সঙ্গে চায়ের তেষ্টা। চলল খোঁজ। রাস্তার দুধারে সারি সারি খাওয়ার স্টল, দোকান, তাতে ফুচকা, সেদ্ধ ভুট্টা, কাবাব, রোল, চাউমিন, কি না নেই, রকমারি খাবারের পসরা। চায়ের খোঁজ করতে করতে মিলল অদ্ভুত এক সন্ধান। সমুদ্রের ধারে হায়দ্রাবাদি ইরানি চা, দোকানে থরে থরে সাজানো বিস্কুটের কৌটো, পাশে মাটির সরু ভাঁড় বা কুল্লা। এতে চায়ের স্বাদ অনন্য। সঙ্গে বিক্রি হচ্ছে তাজা দুধের রাবড়ি। এখানে তৈরি হচ্ছে
मलाई चा ये देखो हैदराबादी ईरानी चा मलाई स्टॉट चाय উপরে মালায় প্রলেপ দেয়া হালকা চিনি বেশ খেতে এখানে পাত্রে তৈরি হচ্ছে हैदराबादी ईरानी चाय इसका नाम ऐसा क्यों है हैदराबादी ईरानी चाय ये हैदराबाद में फेमस हुआ था ये अच्छा। दम का चाय है इसको भाप दम से ही बनाते हैं ज़्यादा अच्छा अच्छा तो इसीलिए इसका नाम ईरानी चाय बोल के रखते हैं अच्छा अच्छा भाई के ऊपर मलाई 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 दिया है रहता है ऊपर में लाइट से चाय का भाव 20 और 30 ये हाफ वाला आता है 20 का हाँ। फुल वाला आता है 30 का 30 का ये वाला अच्छा आपका नाम क्या है भैया समीर खान और एक स्पेशल क्या है रबड़ी ये वाला रबड़ी है मलाई वाली रबड़ी अच्छा जितने भी मिल्क हमारे पास स्टॉक होता है तो उसको रात में हम लोग रबड़ी बना देते हैं अच्छा इस टाइप से हंडी में पैक करके 30 रुपीज़ में सेल करते हैं अच्छा अच्छा और वो जो मिल्क की लोकल मार्केट से आता है गाय का गाय का दूध यूज़ करते हैं और अगर से वो शॉर्टेज भी हुआ तो मैं पैकेट दूध यूज़ करते हैं जैसे अमूल का गोल्ड आता है वो हाँ हाँ अच्छा अच्छा ये भी तो गाय का मिल्क ही यूज होता है जी, जी। चाय कैसे बनता है यहाँ पर दूध में दूध ज्यादा होता है इसको पहले 7 घंटा पकवाते हैं दूध को से अच्छा क्योंकि वो पानी का जो दूध रहता है ना तो ज़्यादातर उसका मोटा थिकनेस आ जाना चाहिए तब तक उसको बॉईल ही करते हैं उसके बाद डिकाशन उसका अलग होता है एनी टाइम फ्रेशली यूज़ होता है ये चीज़ अच्छा और कभी भी आप चाय मतलब कस्टमर को आके मांगता है तभी हम लोग सप्लाई करते हैं तभी मिक्स होता है तब तक नहीं मिक्स अच्छा अच्छा पानी में चाय में पानी मिलाता है नहीं नहीं। सिर्फ दूध सिर्फ दूध का जो पानी टाइप रहता है ना अच्छा तो ज़्यादा मोटा नहीं रहता है स्टार्टिंग में अच्छा। तो जितना बॉईल करेंगे उतना उसका थिकनेस इस टाइप आ जाएगा हाँ अच्छा अच्छा ओ ऐसा ऐसा ऐसा। तो दूध में चाय पत्ता चाय ऐड नहीं होता ये वाला नहीं होता इसलिए इसका नाम अलग दिया हुआ है ईरानी चाय है सिर्फ दूध है चाय सिर्फ मिल्क रहता है तो इसमें रहता है इसका डिकाशन अच्छा ये कि कैसे कैसा दिखता है ये ब्लैक होके रहता है पूरा ओ ये कि चाय का पत्ती है जी पूरी पत्ती है ओ ऐसा है था इससे मिलता है दूध में जी तो चाय अलग मिल्क अलग मिल्क अलग। बाद में মিক্সিং करके देता है তো অদ্ভুত ধরনের এক পদ্ধতিতে তৈরি হচ্ছে চা উড়িষ্যার গোপালপুর সমুদ্র সৈকতের ধারে যার স্বাদ বেশ ভালো সমুদ্রের ধারে রাস্তার আরও খানিকটা ঘোরাঘুরি একটি স্টল থেকে সেদ্ধ ভুট্টা খেয়েছিলাম आपका नाम क्या है भैया
हरी और कॉर्न का प्राइस 25 रुपये। ঘুরতে ঘুরতেই রাত বাড়ল। এবার রাতের খাবারের পালা। রাস্তার ধারে এক দোকান, খাবার কিনে ফিরেছিলাম। নৈশ ভোজন সেরেছিলাম হোটেলের ঘরে। তাওয়া রুটি 10 টাকা করে নিয়েছে, আলু ভাজা এক প্যাকেট নিয়েছে 50 টাকা। এখানে মিক্স ভেজিটেবলের দাম 70 টাকা, আর চিকেন বাটার মশলা নিয়েছে 140 টাকা। মোট 340 টাকার মতো খরচ পড়েছে আমাদের এই রাতের খাবারে। এখানে বিল, আর 20 টাকা এক্সট্রা প্লেটের জন্য নেওয়া হয়েছে, তাতে খরচ পড়েছে 360 টাকা। আমরা হোটেল সি সাইড ব্রিজে রয়েছি, তার সামনে লাগোয়া এই রেস্তোরাঁ থেকে রাতের খাবার আনানো হয়েছে। এটাই আমরা আজকে রাত্রে ডিনারে খাচ্ছি। একটু টেস্ট করে দেখি মিক্সড ভেজ। হালকাভাবে তেল মশলা দিয়ে এই খাবারগুলো তৈরি করা হচ্ছে, যাতে বাচ্চারাও এই খাবারগুলি খেতে পারে। এখানে চিকেন বাটার মশলা হালকা, খুব একটা ঝাল নেই। আর এখানে রুটি, আলু ভাজা, মিষ্টি সব তো রয়েছেই। রুটি আলু ভাজাটা বিশেষ করে বাচ্চাদের জন্য, আমাদের 2 খুদের জন্য। আর আমরা রুটির সঙ্গে খাবো এই মিক্সড ভেজিটেবল, সঙ্গে চিকেন বাটার মশালা, আর সঙ্গে বাঙালির পুরি ভোজের শেষে মিষ্টি, রাবড়ি তো রয়েছেই, আরও রয়েছে মিষ্টিও, দানাদার এবং গোলাপ জামুন। রাতের খাবারে দিন শেষ, এবার ঘুম। পরের দিন বাড়ি ফিরে যাওয়া। পরের পর্বে গোপালপুর সমুদ্র সৈকতে সকালের রোমাঞ্চ, বালির শিল্প, ফেরার রাস্তায় রম্ভায় অপূর্ব চিল্কা হ্রদ, কয়েদ বেলমাখা, আরও অনেক আকর্ষণ। দেখতে থাকুন দারিংবাড়ির সাতকাহনের প্রতিটি পর্ব, মিলবে অনেক কিছুই। দারিংবাড়ির সাতকাহন, এই সংক্রান্ত ভিডিও পেতে এবং অন্য চোখে হিমাচল সংক্রান্ত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ট্রাভেলবিট ইউটিউব চ্যানেল, লাইক এবং ফলো করুন ট্রাভেলবিট ফেসবুক পেজ।